আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। শুভ সন্ধ্যা। আজকে পলিটিক্স ক্লাবের দ্বিতীয় পর্বের আলোচনায় একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, এবং আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি, আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে আসলে অর্থের প্রভাবমুক্ত মানে যদি না করা যায়, তাহলে তো দুর্বৃত্তায়িত রাজনীতি কবল থেকে জাতিকে বাঁচানো সম্ভব না, এই ধরনের একটি শিরোনাম। তো ঠিক আছে, আমরা যাই। আব্দুল মোনেম ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিই নতুন করে। মোনেম ভাই, আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবে আপনি একটি নতুন সুসংবাদ বা বার্তা নিয়ে এসেছেন, বিশেষ করে যারা এই নির্বাচন কমিশন, সেই সাথে নির্বাচন সংস্কার কমিশন, হ্যাঁ, তো ইতিমধ্যেই একটা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেটা হচ্ছে যে একটা ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের একটা কমিশন। তো জানি না এটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আবার নতুন কোনো সরকারকে না, 6 মাস মেয়াদি। এটা বলা হয়েছে যে 15 তারিখ থেকে, মানে আগামী শনিবার 15 ফেব্রুয়ারি থেকে এটা অ্যাক্টিভ হবে এবং 6 মাস মেয়াদি কার্যক্রম থাকবে। এর মধ্যে অনেকগুলো সংস্কার কমিশন তাদের নির্বাচন সহ মানে পুলিশ সংস্কার সহ অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছেন। ভেতরে বাইরে কলেবর কি আছে পুরোপুরিটা আমার শোনা হয়নি। তবে আমি আজকে যে বিষয়ে আলোচনা থাকবো সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। আপনি শিরোনামে সেট করেছেন যে এই টাকার প্রভাব মুক্ত কিভাবে করা যায়। আপনি একটু এখান থেকেই শুরু করেন মোনেম ভাই। জি, আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে দেশবাসী যারা আমার এই লাইভে আছেন অথবা ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে সালাম জানাচ্ছি। আর তারপরে আমি আমার কি বলবো, নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাব, নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত অর্থের প্রভাবমুক্ত কিভাবে করা যায় সেই প্রস্তাব আমি তুলে ধরছি। আপনারা কেউ কেউ হয়তো বা ইতিমধ্যে আমার সেই আর্টিকেলও পড়ে থাকতে পারেন। গত 17ই ডিসেম্বর 2024 তারিখে। জি, আমরা কথা বলছিলাম আব্দুল মোনেম, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক। উনি কথা বলবেন। ওনার একটা ফোন আসছিলেন, উনি ফোন কেটেও দিয়েছেন, আমরা আবার তার সঙ্গে সংযুক্ত হতে পারি। জি, বলা যায়। 17ই ডিসেম্বর 2024 তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় এবং 2 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। আপনি একটু জোরে বললে মানে ভালো হতো। হ্যাঁ, জি বল। 17ই ডিসেম্বর 2024 তারিখে হ্যাঁ যুগান্তর পত্রিকায় এবং 2 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আমার একই বিষয়ে 2টা আর্টিকেল ছাপা হয়েছে। সেখানে আমি দেখিয়েছি, সবাই এই কথাটা বিশ্বাস করবেন, এই দেশের যে পরিবেশ পরিস্থিতি, যখন নাকি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আসলো, আচ্ছা, অথবা এর পূর্বে যা ছিল, এর পরবর্তী যা হয়েছে, সবগুলি নির্বাচনী অর্থের প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ। সেই অর্থ দ্বারা ভোট কেন্দ্র দখল করা হয়, তারপর সন্ত্রাসী ভাড়া করা হয়, তারপরে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা হয়, ভোটার কিনা হয়, ইত্যাদি ইত্যাদি। এইসবের মাধ্যমে মূলত নির্বাচনকে এক রকমের প্রহসনে প্রভাবিত করা হয়, এক রকমের প্রহসনে পরিণত করা হয়। আচ্ছা, কাজেই এই অর্থ আমরা দেখি কি, এর ভিতর দিয়ে যে ঘটনাটা ঘটে, যদি নাকি কোনো প্রার্থী যত যোগ্যই হোক, যদি নাকি আর্থিক যোগ্যতা না থাকে, আর্থিক সঙ্গতি না থাকে, পর্যাপ্ত অর্থ না থাকে, তার নির্বাচনের মাঠে লড়াই করার মতো কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা আচ্ছা। এবং সে যেখানে লড়াই করারই ক্ষমতা থাকে না, সেখানে নির্বাচিত হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, এই অবস্থাটাই। আচ্ছা, এখন আমরা যেটা মনে করি, এখান থেকে আমরা যেভাবে বেরিয়ে আসতে পারি, বেরিয়ে আসার জন্য আমরা প্রস্তাব দিয়েছি যে প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো প্রচারণা চালাতে পারবেন না, কোনো টাকা ব্যয় করবেন না, এবং উনি যদি নাকি কোনো প্রচারণা চালান অথবা ওনার পক্ষে যদি নাকি কোনো ব্যক্তি প্রচারণা চালান, তাহলে তার প্রার্থিতাকে বাতিল করে দিতে হবে। আর প্রার্থিতা ফি হিসাবে প্রত্যেক প্রার্থী হয়তো সেটা 50,000 টাকা হতে পারে, এটা ভিন্ন অঙ্কও হতে পারে। আমি প্রস্তাব করেছি যেটা 50,000 টাকা প্রার্থিতা ফি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এটা থাকবে সকল প্রার্থীর ক্ষেত্রে।
আচ্ছা, প্রচারণার দায়িত্বটা পালন করবে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পালন করবে রাষ্ট্রীয় ব্যয়। রাষ্ট্রীয় ব্যয় সেটা হবে যেরকম একই মঞ্চে সকল প্রার্থী উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় উপস্থিত হয়ে যার যার বক্তব্য উপস্থাপন করবেন। আচ্ছা আচ্ছা। তারপর সেই প্রচারণা, এই যে জনসভা যেটা করলো, সেই জনসভার যে প্রচারণা মাইকিং টাইকিং সেটা নির্বাচন কমিশন করবে, মঞ্চ তৈরি নির্বাচন কমিশন করবে। একইভাবে একইভাবে যখন নাকি পোস্টারিং করা, পোস্টারিং একই পোস্টারে সকল প্রার্থীর ছবি এবং মার্কা দিয়ে পোস্টারিং করবে, এটাও নির্বাচন কমিশন করবে। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, আমরা জানি জাতীয় সংসদের নির্বাচনগুলি হয়ে থাকে দলীয় ভিত্তিতে। এই যে দলীয় ভিত্তিতে যখন নাকি নির্বাচন হবে, দলগুলি তাদের নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করে থাকে। এই দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোগুলো একত্র করে একটা বই হবে এবং আসন ভিত্তিক যে প্রার্থীদের নির্বাচনী যে বক্তব্য সেটা একত্র করে আরো একটা বই হবে। এই দুইটা বই অর্থাৎ এক জোড়া বই প্রত্যেক পরিবারের কাছে নির্বাচন কমিশন এক জোড়া করে পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর কি হবে? আমরা জানি যে জাল ভোটের একটা বিষয় আমাদের দেশে ব্যাপকভাবে চালু আছে, একজনের ভোট আরেকজনের দিয়ে দেয়। আর এই জন্যেই গত অবৈধ সরকার যে ব্যবস্থাটা করতে চেয়েছিল জাল ভোট নিয়ন্ত্রণের লক্ষ্যে, এই কথা বলে মূলত জাল ভোট নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে নয়, ইভিএম চালু করতে চেয়েছিল। এবং সেখানে বারবার বলা হচ্ছিল যে ইভিএমে একজনের ভোট আরেকজনে দিতে পারে না, আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়, এই জন্য একজনের ভোট আরেকজনে দিতে পারে না, ইত্যাদি ইত্যাদি। বাস্তব অবস্থাটা সেটা ছিল না, মূলত এটা একটা জালিয়াতির মেশিনই ছিল। তখনই আমি আরেকটা আর্টিকেল তখন ছাপা হয়েছিল নয়া দিগন্ত পত্রিকায়, সম্ভবত এটা 2022 সালের মাঝামাঝিতে। আচ্ছা, সেখানে আমি দেখিয়েছিলাম যে যদি এর মাধ্যমে ইভিএম এর মাধ্যমে ভোট করা হয়, তখনকার সময় যে খরচটা করতে চাচ্ছিল সেটা প্রায় 13,500 কোটি টাকা অর্ধেক আসনে ভোট করতে। আর আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে জাতীয় পরিচয়পত্র থেকে ভোটার কার্ড তৈরি করতে হবে। সেই ভোটার কার্ড তৈরি করতে প্রায় 150 কোটি টাকা লাগবে। সেই 150 কোটি টাকার ভোটার কার্ড যদি নাকি তৈরি করে ফেলা হয়, সেই ভোটার কার্ড নিয়ে, ভোটার কার্ডে কি থাকবে? ভোটারের নাম থাকবে, পিতার নাম থাকবে, তারপরে মাতার নাম থাকবে, জন্ম তারিখ থাকবে, ভোটার এলাকা থাকবে, ভোটার নাম্বার থাকবে, এগুলি থাকবে এবং এক পৃষ্ঠায় ছবি থাকবে। এটা নিয়ে, এই ভোটার কার্ড নিয়ে ভোটাররা কেন্দ্রে যাবে, এই ভোটার কার্ড জমা দিবে, তারপর ব্যালট পেপার নিবে। ফলশ্রুতিতে সেখানে কি হবে? একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ যতটা ব্যালট পেপার যাবে ঠিক ততটা ভোটার কার্ডও সেখানে জমা হবে। ফলে, এবং মজার বিষয় হলো, একজনের হাতে কোনো ক্রমেই 2টা ভোটার কার্ড যাবে না এবং একজন ব্যক্তি কোনো ক্রমেই 2টা ভোট দিতেও যাবে না। ফলে জাল ভোট মুক্ত নির্বাচনও পেয়ে যাবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেটা ঘটবে, টোটাল নির্বাচনটা পরিচালনা করতে, আমার যে প্রক্রিয়ার কথা বললাম, এইটা পরিচালনা করতে প্রায় 800 কোটি টাকার মতো ব্যয় হবে। আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের যে নির্বাচনগুলি, গত নির্বাচন, কয়েকটা নির্বাচন যদি আমরা পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে এক একটা নির্বাচনে প্রার্থীরা যে পরিমাণ টাকা ব্যয় করেন, সেই টাকার পরিমাণ হলে অন্তত 5 থেকে 8-9 হাজার কোটি টাকা, 5,000 কোটি টাকা থেকে 8-9 হাজার কোটি টাকা প্রার্থীরা নির্বাচনে ব্যয় করেন। এবং সেই টাকাগুলি অপকর্মেই মূলত ব্যয় হয়। যেরকম ভোট কেন্দ্র দখলের জন্য, প্রশাসনকে প্রভাবিত করার জন্য, ভোটারদের কাছ থেকে ভোট কেনার জন্য, এবং সেই টাকাগুলি অধিকাংশ জায়গায় আবার মদ, গাঁজা ইত্যাদি অপকর্ম, নেতিবাচক কাজে গিয়ে ব্যয় হয়। আচ্ছা, কাজেই এই যে অর্থ, এই অর্থটা ব্যয় আমাদের দরকার নেই, অথচ আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পাবো, যে নির্বাচনের ভিতর দিয়ে সহযোগ্য দেশপ্রেমিক নাগরিকরা, দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা নির্বাচিত হয়ে আসবেন। সেই একটা পরিস্থিতি আমরা পেতে পারি যদি নাকি আমরা এই ব্যবস্থাটা করি। এটার ভিতর দিয়ে আরো যে ঘটনাটা ঘটবে, আরো যে যেরকম আমরা দেখি আমাদের দেশে যে রাজনৈতিক দলের নিবন্ধনের আইন নামে যে আইন বর্তমানে বিদ্যমান আছে, এবং বর্তমান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেটা আরো তেমন একটা ভালো কিছু এরকম নয়। আসলে আমাদের সংবিধান বিরোধী, গণবিরোধী একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে যে কথাগুলি আমাদের পূর্ববর্তী এই দেশের 111 সরকারের সময়ে, এবং এখনো কিছু কিছু লোক যে কথাগুলি বলে যে আমাদের দেশের রাজনৈতিক দলের দোকান
রাজনৈতিক দোকান, তারপরে হলো পেট সর্বস্ব রাজনৈতিক দল, তারপরে সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দল, ব্যাংকের ছাতা ইত্যাদি ইত্যাদি। এই যে অপবাদ রাজনীতিবিদদের উপরে দেওয়া হয়ে থাকে, আর সত্যি কথা বলতে রাজনীতিবিদদের উপরে অপবাদ দেওয়া হয় বললেও ভুল হবে। রাজনীতিবিদদের বিপুল সংখ্যক রাজনীতিবিদ। আপনার কথা শুনছেন জেবিন বাবুকে ধন্যবাদ। এই ছোট্ট ছোট্ট এখানে কিন্তু আমি জাস্ট ভুল করলাম, রাবু জেবিন রাবু। আচ্ছা, এই যে ছোট ছোট রাজনৈতিক দল, বাস্তব অবস্থাটা হলো এরা রাজনীতি ধারে কাছেও কোনো কিছু চিন্তা করে না। কেউ বলে যে আমি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করি, আবার কেউ বলে আমি খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করি। বাস্তব অবস্থাটা হলো নিজের হাতকেও শক্তিশালী, নিজের হাতকে শক্তিশালী করার জন্য তারা রাজনীতি করে না। কেউ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য রাজনীতি করে, কেউ শেখ মুজিবের আদর্শকে বাস্তবায়নের জন্য রাজনীতি করে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নিজের কোনো আদর্শ নেই, তাদের কিছুই নেই। অর্থাৎ একটা দোকান খুলে বসলো, সেই দোকানের মাধ্যমে কিছু পরিচিতি লাভ করবে, ডিজিএফআই এর, এনএসআই এর কিছু টাকা পয়সা তাদের পকেটে আসবে, আর সেই টাকার বিনিময়ে মানুষের মধ্যে সামান্য একটু পরিচিতি লাভ করবে। সেই পরিচিতির ভিত্তিতে মুড়ি খাওয়া যায় না, সেই পরিচিতির মাধ্যমে হয়তো একসময় তারা কি করবে, যে কোনো দলের সাথে একটা সম্পর্ক গড়ে কিছু টাকা পয়সা কামাই করবে, দামি প্রার্থী হবে, অথবা যদি নাকি বেশি প্রভাব বিস্তার করে ফেলতে পারে তাহলে এমপি হবে, এরকম তাদের চিন্তা ভাবনা। এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পারি যদি নাকি এই ধরনের একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দেশে হয়। এখানে কি হবে, একজন ব্যবসায়ী দেখা যায় যে টাকা পয়সার মালিক হইলো, একটু বয়স হইলো, সে ভাবলো যে আমার তো অনেক টাকা পয়সা হয়েছে, অন্তত আমার একবার এমপি হওয়া দরকার, খুব সম্মান আমি লাভ করবো, এমপি হওয়ার খায়েশ তার জেগে গেল। বাস্তব অবস্থাটা হলো দেশের রাজনীতি সম্পর্কে, আইন প্রণয়ন সম্পর্কে, আইন কানুন সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই, অথচ তার এমপি হওয়ার খায়েশ। একইভাবে দেখা যায় যে বহু লোক অনেক টাকা পয়সার মালিক হয়, চুরি, বাটপারি, চিটারি, স্মাগলিং, তারপরে হলো দুর্নীতি, বিভিন্ন রকমের অপকর্মের মাধ্যমে অনেক টাকা পয়সার মালিক হইলো, তারপরে সে এসে রাজনৈতিক দল গড়ে তুললো, অথবা সে এমপি হওয়ার খায়েশ হইল এবং নির্বাচন করতে গেল। যেরকম দেখেন বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমাদেরকে প্রস্তাব দিয়েছে, প্রতি ভোটারের পিছনে এক একজন ক্যান্ডিডেট 10 টাকা করে ব্যয় করতে পারবে। ধরেন আমার এলাকায় ভোটারের সংখ্যা হলো 10 টাকা, মাত্র 10 টাকা। আমার এলাকায় ভোটারের সংখ্যা হলো প্রায় 4 লাখ। 4 লাখের জন্য আমি 40 লাখ টাকা খরচ করতে পারবো, এবং সেখানে এই কথা বলা হয়েছে, মানে 10 টাকা করে খরচ করলে 40 লাখ হয়ে যাচ্ছে। সেখানে এই কথা বলা হয়েছে আমি সেই নির্বাচনী ব্যয়টা কিসের মাধ্যমে করব, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করব। আরো কি করব, ব্যাংকিং চ্যানেল বলতে বিশেষ করে অনলাইন ব্যাংকিংটাকে প্রাধান্য দিব, নগদ, তারপরে বিকাশ ইত্যাদির মাধ্যমে। নগদ, বিকাশ অথবা ব্যাংকিং চ্যানেল যে মাধ্যমে আমি করি না কেন, সেই যে টাকা সেটা আমি নির্বাচন কমিশনকে শো করব, এই অংশটুকু 40 লক্ষ টাকা আমি ব্যয় করলাম। এর বাইরে তলে তলে, অর্থাৎ ওবায়দুল কাদেরের সেই তলে তলে যদি নাকি আমি আরো 40 কোটি টাকা ব্যয় করি, সেটাকে আমি কিন্তু কোনো প্রমাণ রাখবো না, কোনো সাক্ষ্য আমি রাখবো না, যাতে তারা প্রমাণ না করতে পারে নির্বাচন কমিশন যে আমি আরো ব্যয় করলাম 40 কোটি টাকা। এখন এই যে ব্যবসায়ীরা, দুর্বৃত্ত ব্যবসায়ীরা, তাদের মধ্যে যখন নাকি খায়েশ হয়ে যায়, তারা কি হবেন, এমপি হবেন, তখন তারা করবেন আমি খরচ করলাম, আমার সামর্থ্য নাই 40 লাখ টাকা খরচ করার কিন্তু আমার সামর্থ্য নাই, আমি 10 লাখ টাকাও খরচ করার সামর্থ্য নাই। আচ্ছা, আমি 10 লাখ টাকা খরচ করলাম বা 20 লাখ টাকা খরচ করলাম বা 15 লাখ টাকা খরচ করলাম, আর একজন দুর্বৃত্ত এসে সে 40 কোটি টাকা 50 কোটি টাকা খরচ করে সে এমপি হয়ে গেল। অথচ এই যে 40 কোটি 50 কোটি টাকা যখন সে ব্যয় করে নির্বাচিত হইলো, এমপি হইলো, পরবর্তীতে যদিও খায়েশ নিয়ে আসছে যে তার নামের সাথে এমপি লাগাইতে হবে, তখন এই সংসদে গিয়ে যে আইনগুলি সে করবে, যে আইনের পক্ষে অবস্থান নেবে, সেই আইনটা সেই ব্যবসায়ীর পক্ষের আইনটাই সে করবে। অর্থাৎ সে যাতে এই 40 কোটি টাকার বিনিময়ে অন্তত 400 কোটি টাকা বা 4000 কোটি টাকা আয় করতে পারে, সেই চিন্তা সেখানে গিয়ে করবে। ফলে এই দুর্বৃত্তদের যে রাজত্ব, সেই রাজত্ব থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আর আমি যে প্রস্তাবের কথা বলেছি, এই প্রস্তাবের ভিতর দিয়ে যদি নাকি আমরা নির্বাচনটাকে সাজাতে পারি, তাহলে যেটা হবে, সৎ, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীরা
এখানে নির্বাচনে আসতে পারবে এবং নির্বাচিত হতে পারবে। দেশে একটা রাজনৈতিক সুষ্ঠু ধারার রাজনীতি এখানে প্রতিষ্ঠা লাভ করবে। যদি নাকি কোনো প্রার্থী নির্বাচিত হয়, অযোগ্য কোনো প্রার্থী যদি নির্বাচিত হয়, সে দেখা যাবে যে এক টার্মে শুধুমাত্র নির্বাচিত হতে পারবে, পরবর্তী টার্মে কিন্তু তার পক্ষে সম্ভব না। কারণ মানুষকে প্রতারণা করে, বারবার প্রতারণা করে সে সেখানে যেতে পারবে না। তার যে বক্তব্য, জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য যা করতে চাই বলেছে, সেগুলি সে ফুলফিল করতে পারবে না, পরবর্তীতে সে সাহস করবে না। এবং ভবিষ্যতে অযোগ্য প্রার্থীরা, অসৎ প্রার্থীরা এই মুখী হওয়ার দুঃসাহস দেখাবে না। এভাবে আমরা সঠিক একটা রাজনীতির ধারা এই দেশে প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু এটা তো নির্বাচন সংস্কার কমিশন যারা যে রিপোর্টটা জমা দিয়েছে সেখানে অনেক সমালোচনা হয়েছে। 5,000 প্রার্থীর এই সমর্থন, তারপরে আরো অন্যান্য কিছু বিষয় আছে। 40% ভোট না পড়লে সেই ভোট পুনরায় কাউন্ট হবে বা পুনরায় নিতে হবে ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক সময় বলেছিলাম এটা 40% কোন সূত্র ধরে করা হয়েছে, সেটা 50%ও হতে পারত। কিন্তু সেক্ষেত্রে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যে মানে টাকার অর্থের প্রভাব মুক্ত রাখার জন্য যেই প্রস্তাবনাগুলো আপনি দিয়েছেন, এগুলো যদি মানে ঠিক মতো করে পরিচালিত না হয়, এটা যদি সঞ্চালন না হয়, এই কমিশনের সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তাহলে কি করতে পারবেন? আচ্ছা, এই যে কমিশনের হাতে কিন্তু আমরাও সেই প্রস্তাবটা দিয়েছি। আমরা বাংলাদেশ গণমুক্তি পার্টি সহ আমরা একটা সংস্কার, আপনি একটা রূপরেখা তো দিয়েছেন, তাই না? 6টা সংগঠন। কিন্তু পরে আপনি কি দেখেছেন যে আপনাদের মতো করে, আপনাদের পরামর্শ অনুযায়ী বা আপনাদের রূপরেখা অনুযায়ী কোনো ভাব এটা পরিলক্ষণ করেছেন? এর মধ্যে কোনো ছিটেফোঁটাও আছে? ছিটেফোঁটা একটু আছে। কিরকম ছিটেফোঁটা একটু আছে? এই যে আমরা যে প্রস্তাবটা এনেছি, নিবন্ধনের যে প্রস্তাবটা এনেছি, নিবন্ধনের প্রস্তাবের ক্ষেত্রে আমরা একটা কথা বলেছি যে আন্তর্জাতিক মাইনে, আন্তর্জাতিক যে নিবন্ধন আইন, সেখানে নারী কোটার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা আচ্ছা। আমাদের দেশে যেটা ছিল এতদিন 33% নারী সমস্ত কমিটিতে, রাজনৈতিক দলের সমস্ত, লম্বা সময় বেঁধে দেওয়া ছিল। আচ্ছা, হ্যাঁ, সেটা ছিল, সেটা প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছিলাম, সেটা করা হয়েছে। এছাড়া কোনো কিছুই আমাদের মতো করা হয়নি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, নারী নেতৃত্ব করার মানে যে টার্গেটটা ছিল, এটাতে সময় দেওয়া ছিল যে একবারে প্রথম থেকেই দরকার নাই, এটা আরো সময় নিয়ে নিয়ে করা যায়। এই যে নারী জাগরণ, এটার বিরুদ্ধে কাজ করবে নাকি এই সূত্রটা? না, সত্যি কথা বলতে যারা রাজনীতি করেন একটা কথা তো বুঝেন যে রাজনীতিটা হলো 3 নম্বর মানুষের কাজ। এটা হলো সামাজিক কাজ। আচ্ছা, প্রথম কাজ হলো মানুষের ব্যক্তিগত কাজ, দ্বিতীয় কাজটা হলো পারিবারিক কাজ, 3 নম্বর কাজটা হলো রাজনীতি। এবং কিছু সংখ্যক লোক করে যারা নাকি সমাজ সচেতন, আত্মসচেতন, যারা নাকি বিবেকবান, মানবতাবাদী, দেশপ্রেমিক, এই লোকগুলি রাজনীতির কাজটা করে। এখন জোর করে যখন নাকি একজন নারীকে, এমনিতে স্বতঃস্ফূর্তভাবে যে নারী আসলো, সে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে, এটি আশা করা যায়। আর যে নারীকে আপনি জোর করে ঘর থেকে বের করে এনে রাজনীতিতে যুক্ত করবেন, সেই নারী ইতিবাচক কিছু দিবে, এটা আশা করার মতো না। এখানে একটু কথা রয়ে গেছে। বিষয় হলো, এখানে বলে নিতে হয়, মজার বিষয় হলো এই ঘর থেকে বের করে এনে যাদেরকে বের করে আনলেন, তাদের অনেককে এত বেশি নিম্ন পর্যায়ে নিয়ে গেলেন যে এদের বিরুদ্ধে কত যে অভিযোগ তাদের চরিত্র নিয়ে, এবং বিভিন্ন জায়গায় হোটেল টুটেল সহ বিভিন্ন ধরনের কি বলবো সীমাহীন অপকর্ম তাদের। একটু স্পেস দেন, আমি বলি। যেমন নারীর ক্ষমতায়নের বিষয়টা অগ্রাধিকার দেওয়া হয়েছিল এই কারণেই যে আমাদের দেশে তো 50% নারী, জনসংখ্যার 50%ই নারী, বরং কিছু বেশি হবে। তো এই সমস্ত কারণে দেশের অর্থনৈতিক, তারপর শিক্ষার হার, তারপর আরও অনেক কিছু কারণে অনেক নারীরা কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে। তো কর্মক্ষেত্রে প্রসার লাভও করেছে, অনেকে ভালো ভালো কাজও করছে, চাকরি করছে, ব্যবসা করছে। রাজনীতিতে নারীদের স্বাভাবিক একটা অনুপ্রবেশ তো আছেই। তো নির্বাচন কমিশন থেকে সেটাতে একটা মানে বাইন্ডিংস দেওয়া হয়েছিল যে অংশগ্রহণ ভবিষ্যতে আরও হয়, অন্ততপক্ষে আমরা বোঝাই, তাদেরকে সেমিনারে আনি বা তাদেরকে প্রলুব্ধ করি, তাদের উৎসাহিত করি। রাজনীতি তো একটা মানে সত্যিকার অর্থে এক ধরনের কি বলে
একটা ডিসকাশন, একটা আলোচনা, সংলাপ, এক ধরনের একাডেমিক কিছু। আমরা রাজনীতিকে মিটিং মিছিল, মশাল মিছিল, ভাঙচুর, বাস গাড়ি পোড়ানো, এটার মধ্যে ঢুকিয়ে রাজনীতিকে নষ্ট করে ফেলেছি। কিন্তু রাজনীতি তো আসলে একটা গেম, দাবা খেলা এবং একটা পরিকল্পনা। সেই পরিকল্পনার জন্য যে সমস্ত নারীরা হয়তো রাজনীতিতে স্পেস আছে ভালো দেশ পরিচালনার জন্য, সেটা হয়তো ভুলেই বসেছিল অনেকে। তাদেরকে উৎসাহিত করবার জন্য এই বাইন্ডিংসটা থাকা দরকার ছিল। হয়তো যে পার্সেন্টেজটা বলা হয়েছিল তার থেকে একটু কমিয়ে হলেও কিন্তু এইটা থাকা দরকার ছিল। এটা বন্ধ করে দিয়ে আপনারা নারীর ক্ষমতায়ন, নারীর নেতৃত্বের বিরুদ্ধে কাজ করছেন কিনা একটু বলবেন? দেখেন, যাদেরকে আমরা মডেল মনে করি পশ্চিমা বিশ্ব, দেখুন তাদেরকে তো আমরা রাজনীতির জন্য মডেল মনে করি, গণতন্ত্রের জন্য মডেল মনে করি। আচ্ছা, ওইসব দেশে ঘুণাক্ষরেও এর ধারে কাছে কিছু নেই। ওইসব দেশে ঘুণাক্ষরেও এর ধারে কাছে কিছু নেই। কেন নেই? রাজনীতির জায়গাটা হলো, কেন যুক্তরাষ্ট্র নারী অলরেডি নির্বাচন করেছে, যুক্তরাষ্ট্র হ্যাঁ করেছে, প্রেসিডেন্ট, এটা কোটা নয়। আচ্ছা, কোনো কমিটিতে এমন কোনো কথা নেই যে কমিটিতে এত পার্সেন্ট নারী থাকতে হবে। এটা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আনার জন্য। এটা হলো আপনি যখন নাকি কর্মসংস্থানের কথা ভাববেন, কর্মসংস্থানের কথা যখন নাকি আপনি ভাবতে যাবেন, একটা পরিবারকে বা পিছিয়ে পড়া জনগণকে আপনি যাতে আর্থিকভাবে সহযোগিতা দিতে পারেন সেই লক্ষ্যে আপনি এটা করবেন। কিন্তু রাজনীতির ক্ষেত্রটা কিন্তু রাজনীতি কোনো ব্যবসা না। রাজনীতি এটা কোনো, এখন তো কারোর কারোর জন্য ব্যবসা, আর সেই ব্যবসাটা যাতে না থাকে সেই জন্য তো আবার নির্বাচনের এই প্রস্তাবনা। রাজনীতি তো একটা ব্যবসা। কিরকম ব্যবসা আমি আপনাকে ব্যাখ্যা দিই। আমি জানি যে আপনি অত্যন্ত বিচক্ষণ, শ্রমবাদে বিশ্বাসী এবং একজন শ্রমিক নেতাও বটে। মানুষের কাছে আমরা রাজনীতি বিক্রি করি এবং মানুষকে বলি যে রাজনীতি একটা রাজনীতি একটা অব্যবসায়িক, রাজনীতি একটা স্বেচ্ছাসেবা, রাজনীতি একটা সমাজ সেবা এবং এটা নিঃস্বার্থ, এরকম অনেক কিছু বলি না। আমরা যারাই বলি না কেন, আমাদের পিছনে কিন্তু স্বার্থ থাকে, রাজনীতির মধ্যে কিন্তু ব্যবসা থাকে। সরাসরি রাজনীতির বিক্রি হয় না, রাজনীতির প্রভাব খাটিয়ে কেউ কাজ পান, কেউ টেন্ডার পান, কেউ হয়তো একটার জন্য চাকরি দেন যে আমি অমুক দলের তমক নেতা, আমার একটু ভাতিজারের চাকরিটা দেন। রাজনীতি আসলে একটা শক্তি। কি শক্তি? আপনি জনশক্তি, মানুষের জন্য কাজ করবেন। মানুষের কি কাজ করবেন? মানুষের কি আপনি তার চাকরি দিবেন না? মানুষকে কি আপনি ব্যবসা দিবেন না? মানুষকে কি আপনি একটু ভালো থাকতে দিবেন না? চিকিৎসা দিবেন না? এই পুরো বিষয়টা কিন্তু কমার্শিয়াল। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক সাধু সন্ন্যাসী সাজবার জন্য বলি রাজনীতি কোনো ব্যবসা না। আসলে রাজনীতিতে ব্যবসা না, কিন্তু রাজনীতি করবার জন্য এত কমিটিতে ঢুকতে জন্য লাখ লাখ কোটি কোটি খরচ করে, তারা তো ঠিকই ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, কিন্তু আমি তাদেরকে ইন্ডিকেট করছি না। আমি বলছি রাজনীতির উদ্দেশ্য যদি কমার্শিয়াল না হয়, রাজনীতির উদ্দেশ্য যদি দেশের মানুষের কর্মসংস্থান না হয়, স্বার্থ সিদ্ধি না হয়, ব্যবসায় ফসল লাভ না হয়, বা তার যদি মানে সব কিছুতেই যদি একটা অর্থনৈতিক কর্মকাণ্ড সঞ্চালিত না হয়, তাহলে সেই রাজনীতিতে কেউ করবে না। আচ্ছা, রাজনীতির উদ্দেশ্য কমার্শিয়াল নয়, রাজনীতির উদ্দেশ্য অর্থনৈতিক, এই কথা বলতে পারেন। মানে ওটা শিয়াল না, কিন্তু অর্থনৈতিক। অর্থনৈতিক রাজনীতি কোনো কমার্শিয়াল না, কিন্তু অর্থনৈতিক। অর্থনীতির কেন্দ্রীভূত রূপ কারোর মতে, অর্থাৎ কমিউনিস্টদের মতে অর্থনীতির কেন্দ্রীভূত রূপটা হলো রাজনীতি। আচ্ছা আচ্ছা, আপনার মতে না? আচ্ছা, আর আমার মতে নয়, এ কথা আমি বলছি না। কাজেই অর্থনীতিকে আপনি যখন নাকি বাদ দিবেন, তখন রাজনীতি শব্দটাই অর্থহীন, রাজনীতি শব্দটাই অর্থহীন রয়েছে। রাইট রাইট রাইট। কাজেই আপনি যখন নাকি রাজনীতি করবেন, রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে কি করবেন? দেশের অর্থনৈতিক কাজটা তো প্রধান। আপনি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আপনি কাজ করবেন, মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করবেন, তাই তো? মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি কাজ করবেন, সবগুলি কাজই তো করবেন। আচ্ছা, যেহেতু করবেন, কাজেই অর্থনীতির কেন্দ্রীভূত রূপ রাজনীতি, এটা তো সত্য। কাজেই তার মানে কিন্তু এটা সরাসরি কোনো ব্যবসা নয়। যিনি রাজনীতি যখন নাকি আপনি বলবেন, কোনো কোনো দলের ক্ষেত্রে দেখবেন যে পদ লাভের জন্য কোটি টাকা ব্যয় করেন, অথবা কি বলবো নমিনেশনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেন, এগুলি ব্যবসা। ওইগুলি ব্যবসা। আমরা এইগুলি বড় ব্যবসা, আমরা এইগুলি চাচ্ছি না। আমরা এখান থেকে মুক্তি চাচ্ছি, আমরা যোগ্য লোককে চাচ্ছি। আর নারীর ক্ষেত্রেও যেটা বলছেন, নারী স্বতঃস্ফূর্তভাবে যে নারী আসে রাজনীতিতে, উনি আসলে রাজনীতির চিন্তা থেকেই আসেন, রাজনীতি করার মানসিকতা থেকে আসেন। আচ্ছা, আপনি দেখবেন রাজনীতিতে যে লোকগুলি পুরুষ মানুষও যারা আসে, যদি নাকি জোর করে যাকে আনবেন। আচ্ছা আচ্ছা, এই স্বতঃস্ফূর্ত হয়ে আসার পার্সেন্টেজটা এত কম কেন? যা নাকি প্রয়োজন হলো রাষ্ট্রীয়ভাবে
নারীদেরকে নেতৃত্বায়ন করার জন্য, ক্ষমতায়ন করার জন্য, উৎসাহিত করার জন্য। আপনি অনেক সময় দেখেন না যে যখন কোনো আইটি কোনো পণ্য যাতে বেশি বেশি করে আমাদের দেশের মানে কি বলে সামাজিক যোগাযোগ ব্যবস্থা বা আমাদের আমাদের টেকনোলজি বিল্ড আপের জন্য আইটি খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় সরকার এটা করে না যে কম্পিউটার অনেক কিছু আইটেম আছে যেগুলিতে ডিউটি মৌকুব করে দেন, এরকম আছেন না যে যেটাতে উৎসাহিত করা হয় যে ডিউটি মৌকুব করে দিলাম যাতে করে এটা বেশি বেশি করে মানুষ আনতে পারে। তো যার কারণে এরকম একটা সরকারের তরফ থেকে একটা ছাড় দেওয়া হয়। বা এখন যে সরকারই থাকুক, আমি সেই সরকারের নাম বলছি না, মানে আমাদের দেশের রাষ্ট্র তো একটা স্ট্যাটুটরি বডি, তো সেজন্য নারীদেরকে বেশি বেশি করে কর্মক্ষেত্রে আনা, রাজনীতির ক্ষেত্রে আনা, তার জন্য হয়তো এক ধরনের একটা চাপের মধ্যে রাখা। একবারে নারীদেরকে স্বাভাবিকভাবে হয়তো ওরা তাদের দীর্ঘদিন সময় লেগে গেছে যে ঘরের চার দেয়াল থেকে বের হতে, কিন্তু নারীরা তো এখন অনেক দোকানপাটে বাজারে আপনি বিগত 5 বছরে দেখবেন যে আমূল পরিবর্তন হয়ে গেছে। আগে এরকম আমি দেখিনি, অনেক দোকানেই এখন নারী চালাচ্ছে। শুধুমাত্র আগে কাপড়ের দোকানগুলোতে বসতো, এখন বিভিন্ন দোকানে এমনকি নারীরা মোটরসাইকেল রাইডও করছে। নারীদের যে অগ্রগতি তো অন্ততপক্ষে নারীরা ঘরে কাজ করে, পুরুষরা বাইরে কাজ করে, এই ব্যালেন্সিংয়ের মধ্যে রেখে হলেও কিছু নারী আছে তাদের প্রয়োজন হয়ে পড়ে, তাদের কর্মক্ষেত্রে তাদের যেতে হয়, যার কারণে এটার পার্সেন্টেজটা বেড়ে গেছে, আপনি বললেও না বললেও বেড়ে গেছে। তো যার কারণে কর্মক্ষেত্রে নারীদের যেরকম উপস্থিতি, সেই হারে আপনার রাজনীতিতেও নারীদের উৎসাহিত করতে হবে। যার কারণে এতে এক ধরনের রাজনৈতিক দলের উপরে চাপ সৃষ্টি ছিল যে একটু পার্সেন্টেজ বাড়ান, এটা একদম বন্ধ করে দিয়ে কি লাভ হবে? আচ্ছা দেখেন, ঘটনা হলো আমাদের রাজনীতিটাই তো রাজনীতিবিদদের হাতে নাই। আচ্ছা, এতদিন তো ছিল না, এখন কিছুটা এমন একটা টার্নিং পয়েন্ট আসছে। এখনো কিন্তু রাজনীতিটা পুরোপুরি ট্র্যাকে উঠতে পারেনি। হ্যাঁ, এটা তো স্বীকার করছেন। আচ্ছা, যেহেতু রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই ছিল না, ফলে সাধারণ মানুষ যারা নাকি যেসব মানুষের রাজনীতি করার কথা, বহু লোকই দেখা যায় যে রাজনীতির চিন্তা করে, পরবর্তীতে কিছুদিন রাজনীতি করে এক সময় বলে কি যে রাজনীতি কেন ঘৃণা করি। যেন আপনি যদি নাকি রাজনীতির আলোচনা করেন, না 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 রাজনীতির আলোচনা করবেন না, এইসব আমি শুনতে চাই না, এইসবকে আমরা ঘৃণা করি, রাজনীতি এটা কোনো কাজ না, ভালো মানুষ রাজনীতি করে না, ইত্যাদি ইত্যাদি। রাজনীতির অবস্থাটা সত্যি নাকি? অবস্থাটা তো এরকমই, মানুষকে তো এইভাবেই মূল্যায়ন করে, রাজনীতিবিদদেরকে এইভাবেই মূল্যায়ন করে। যদি নাকি শুনে যে অমুক রাজনীতি করে, তোর বাবা কি করে রে? রাজনীতি করে। ও, রাজনীতি কি আসলে একটা পেশা নাকি? আচ্ছা, বাবা রাজনীতি করে। আচ্ছা, রাজনীতি যখন নাকি একটা লোক রাজনীতি করে, সে অন্য পেশা সাধারণত ধরে রাখতে পারে না। তো সংসার চলে কিভাবে? সংসার অন্য কোনো আয়ের উৎস তার থাকতে হয়। এইগুলো সব ধোঁয়াশা কথাবার্তা। আচ্ছা, মানে এগুলো সব হাইপোথেটিক কথাবার্তা বলবেন না, বায়বীয় কথাবার্তা বলবেন না। প্রত্যেক রাজনীতিবিদই তার রাজনীতির প্রভাব খাটিয়ে ব্যবসা করে, কেউ বলে কেউ বলে না। আমি তো রাজনীতির প্রভাব খাটিয়ে কোনো ব্যবসা করি। আপনি তাহলে নাম্বার 1 একমাত্র ব্যক্তি, বলবেন যে আপনার সেই প্রভাবই নেই, আপনার তো সেই প্রভাব নাই। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এখন রাজনীতি সঠিক ট্র্যাকে এখনো পর্যন্ত উঠতেই পারেনি। যেখানে যারা নাকি রাজনীতি করতে চায়, সত্যিকারের রাজনীতি করতে চায়, তারা তো রাজনীতি করার সুযোগই নাই। এই রাজনৈতিক দলের নিবন্ধন আইন দিলেন, নির্বাচনের যে ব্যবস্থা করে দিলেন, সেখানে তো রাজনীতি করার সুযোগ নেই। আর সেই জায়গার ভিতরে আপনি বাধ্যতামূলকভাবে নারীকে কোটা দিয়ে এখানে নিয়ে আসছেন, তাইলে সে কি করবে? যখন নাকি অযোগ্যকে যখন নাকি যোগ্যের স্থান, এটা কত পার্সেন্ট ছিল কোটা? 33%। আপনারা বলতে পারতেন যে এটা কমায় 10% আনেন বাবা, যেহেতু এখন পর্যন্ত রাজনীতি বিশ্বের কোথাও যেটা নাই, আপনি কেন সেটা চান? বিশ্বের কোথাও নাই বলে কি আমরা কি আছে বিশ্বের কোথাও? কোনো জায়গায় নাই বলে কি আপনি ভালো কিছু সমর্থন করবেন না? এটাকে আমি ভালো মনে করছি না। এতে নারীরা, যে নারীগুলিকে আপনি নিয়ে আসছেন, বিশেষ করে দেখেন যে সংরক্ষিত আছে না, বিভিন্ন পরিষদ, ধরেন ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, সেই সব জায়গাতে সংরক্ষিত যে নারীগুলি নিয়ে আসছেন, এই নারীগুলির অবস্থাটা, যেসব অপকর্ম তাদের দ্বারা হচ্ছে, কিরকম? অর্থাৎ একজন নারী, সংরক্ষিত আসনের একজন মহিলা সদস্য, উনি জেলা লেভেলে গেলেন,
ইয়ের কাজী, পরিষদের কাজী গেলেন, সাথে চেয়ারম্যান সাহেব গেলেন, এক হোটেলে এক কক্ষে রাত যাপন করলেন। এই ঘটনাগুলি কিন্তু অহরহ। এই ঘটনাগুলি কিন্তু অহরহ। অর্থাৎ আপনি নারীকে সেখান থেকে বের করে এনে, তাকে তো তার যোগ্যতা দিয়ে তো সে আসেনি, এই ব্যর্থতা কি নারীর? এই কোটা দিয়ে নিয়ে আসছে। এই ব্যর্থতা নারীর নাই, এই ব্যর্থতা আমাদের রাষ্ট্রের ব্যবস্থা। না না না, রাজনৈতিক ব্যবস্থা। এটা আপনার নারীর কোনো দোষ না, এটা আমাদের ব্যবস্থার দোষ। সে মূল কোথায় শহরে গিয়ে একই হোটেলে থাকতেছেন, এটা তো এই ব্যবস্থা। যেহেতু আপনি রাজনীতিটাকেই পুরা সঠিক জায়গায় আনতে পারেননি, সে টাকার বিনিময়ে বিক্রি হয়, রাজনীতিবিদরা টাকার বিনিময়ে বিক্রি হয়। সেই জায়গায় নারী অতি সহজে কেনা যায়। সেক্ষেত্রে কাজেই এটা খুবই লজ্জাজনক। আপনি নারীদেরকে ঘরে ফিরিয়ে দিতে? না, আমি ঘরে ফিরিয়ে দিতে চাই না। তারা স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে আসুক, আমরা সেই জায়গাটা চাই। স্বতঃস্ফূর্তভাবে যখন নাকি আসবে, যোগ্যতা সম্পন্ন মানুষ, তখন কি আর এক হোটেলে উঠবে না? না, এটাই ধরে নিতে পারে। উঠলে এক হোটেলে না, সাধারণত সেই ঘটনাটা তারা ঘটাবে না। কারণ স্বতঃস্ফূর্তভাবে যে লোকটা নাকি রাজনীতিতে আসে, সে কিন্তু বাটপারি করতে আসে না। মানে সে আর চেয়ারম্যানের সাথে শহরে যাবে না। শুনেন, স্বতঃস্ফূর্তভাবে যে লোকটা নাকি রাজনীতি করতে আসে, নিজের চিন্তা থেকে আসে যে আমার দেশের জন্য কিছু করার আছে, করতে হবে। স্বতঃস্ফূর্তভাবে আসা নারীর সংখ্যা যত কমই হোক, সেটাতে আপনার আপত্তি? সেখানে আমার কোনো আপত্তি নেই। একদম আস্তে আস্তে জিরো হয়ে গেল? না, জিরো হবে না, এটা জিরো হবে না, এটা হওয়ার সুযোগ নাই, প্রাকৃতিক ভাবে নাই। কিছু লোক সবসময় সচেতন। আচ্ছা, আমরা মূল পয়েন্টে ফেরত আসি, যে টাকা খরচের ব্যাপারটা আমরা নারী থেকে আসলে ওইদিকে যাই। নারীর বিষয়টা অনেক সময় অনেক বিতর্ক তৈরি হয়। তো যাই হোক, আপনি খুবই বিচক্ষণ ব্যক্তি, আপনি বাস্তব অবস্থা তুলে ধরেছেন, এটাই স্বাভাবিক। তারপরও আমার নারীর নিরাপত্তা অবশ্যই চাই, তাদের ক্ষমতার নেতৃত্বও চাই, সেই পার্সেন্টেজটা আরও বাড়ুক পলিটিক্স ক্লাব থেকে, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু টাকা পয়সার প্রভাব মুক্ত হওয়ার আগে এই নির্বাচন কমিশনের মনিটরিং সিস্টেমটাকে আরো আপডেট হওয়া দরকার। যে কারণ না হলে আপনার দেখা যাচ্ছে রাতের আধারে গিয়ে টাকা দিয়ে আসলো, ঘুমের ঘরে বালিশের তলে থুয়ে আসলো, কিংবা যদি গাই বাছুরের মিল থাকে যে অন্ধকার রাতে তো দুধ খাওয়া যায়। যার কারো টাকা আছে, যার অনেক টাকা আছে, এটাকে খরচ করবার আপনি আটকাবেন কিভাবে? তার মানে এমন ব্যবস্থা আসলে করা উচিত যে ব্যবস্থার মাধ্যমে সে যাতে এটা খরচ করতে না পারে, সেই ব্যবস্থাটা কি আগে বলেন। কারণ অনেক টাকার মালিক যারা, তাতে নির্বাচনে আসবে, তা আটকানোর কোনো রাস্তা নাই। এবং তারা যে খরচ করবে, তারা টেবিলের নিচে যে খরচ করবে, সেই টেবিলকে আপনি আটকাবেন কিভাবে? আচ্ছা, টেবিলটা আটকাবো কিভাবে? ঘটনা দেখেন, আপনি কিন্তু যে ব্যবস্থার কথা বলছি, আমরা বলেছি যে প্রতি ইউনিয়নে একটা করে সভা, বা শহরের ক্ষেত্রে প্রতি ওয়ার্ডে একটা করে সভা। মানুষ কিন্তু সেখানে জড়ো হবে, কারণ একটাই সে তার নির্বাচন কালে একটাই সভা সে পাবে, তাই তো? এবং এটা সোশ্যাল মিডিয়াতে এগুলি প্রচারও হবে, ফলশ্রুতিতে সেখানে জড়ো হবে। সেখানে জড়ো হওয়ার পর বক্তব্য শুনবে। এর আগে কিন্তু তাদের হাতে আবার লিখিত বক্তব্যও যাবে। তারা নির্বাচনে ভোট দিবে কিসের ভিত্তিতে? সেই লিখিত বক্তব্য এবং প্রার্থীর মুখে শোনা বক্তব্য, তাই তো? এখন টাকা আপনি যদি নাকি পিছন দিয়ে আসেন, সেই টাকা এখানে প্রভাবিত, সেই টাকার দ্বারা আপনি ভোটার প্রভাবিত হবে না, এক। আর যদি নাকি আমি প্রার্থী হিসাবে তলে তলে গিয়ে ভোট কেনার কাজটা করি, আর কোনোভাবে যদি নাকি প্রমাণ করা যায়, প্রথম দফাটাই কিন্তু আমি যদি নাকি কি করি, ব্যক্তিগতভাবে প্রচারণা চালাই, অথবা আমার পক্ষে কেউ প্রচারণা চালাই, ভোটারকে যদি প্রভাবিত করি, তাহলে কি হবে? আমার প্রার্থীটা বাতিল হয়ে যাবে। আমার প্রার্থীটা বাতিল হয়ে যাচ্ছে। এই সব কয়টা কারণে যারা নাকি প্রার্থী হতে আসবে, এই সাহসটা সাধারণত করবে না। যদিও করে, তাহলে তার প্রার্থীটা বাতিল হয়ে যাবে এবং নির্বাচিত সে হইতে পারবে না। কাজেই এই অপকর্মটা করবে না। প্রথম নির্বাচনে এই ব্যবস্থার ভিতর দিয়ে প্রথম যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে কিছুটা হবে, পরবর্তী নির্বাচনে আর এটা হবে না। এবং প্রার্থীও, মজার বিষয় হলো, পরবর্তী নির্বাচনে প্রার্থীও অর্ধেক হয়ে যাবে। তো এখন মজার ব্যাপার হলো, আমরা সেই বিষয়টাই দেখবার অপেক্ষায় রইব, যে আপনাদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো সরকার শুধু, আপনি বলেছেন যে আপনাদের প্রস্তাবের একটা প্রস্তাবই তারা রেখেছেন নারী কোটা, এবং সেই জন্য আপনি
সন্তুষ্টির ঢেকুর গিললে তো হবে না। আপনার অনেক অনেক বিষয়গুলো সেগুলো আমাদের অনেক পয়েন্ট, এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো কিছু কারণ নেই। কারণটা হলো এটা কেন অনেক পয়েন্টগুলো এই প্রস্তাব নেয়নি। এই প্রস্তাব না নেওয়ার পিছনে কারণ, এই প্রস্তাবটা তারা গ্রহণ করেছে কেন, কারণ হলো বড় দলগুলির ইতিহাস তারা কিন্তু এ পর্যন্ত ফুলফিল করতে পারেনি। 20 সালের ভিতরে তো সেটা ফুলফিল করার কথা ছিল, তারা ফুলফিল করতে পারেনি। এবং বড় দলগুলি যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের ভিতরে আমার ধারণা তারাও নারী বিষয়ে এটাকে এভাবেই দিয়েছে। আচ্ছা, যার ফলে তারা বাতিল করেছে। আমাদের প্রস্তাবে এটা বাতিল করেছে, এটা সরিয়ে দিয়েছে। ঘটনাটা বোধহয় এমন নয়, ধরে নিতে পারেন বড় দলগুলির কারণেই এটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে, পলিটিক্স ক্লাবের ভাঙাচোরা স্টুডিওতে এসে আপনি কথা বলেছেন। এবং এই পলিটিক্স ক্লাবটা আমরা শুরু করেছিলাম যেই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, নিবন্ধিত, অনিবন্ধিত কিংবা রিট আবেদন করে যারা নিবন্ধন নিয়েছেন এবং যারা ওই কিছুদিন আগেই যাদের নিবন্ধন ছিল না এখন হয়তো নিবন্ধন পেয়েছেন, এরকম নানান রকম রাজনৈতিক দল, কেউ বলে ওয়ান ম্যান পার্টি, কেউ বলে ব্যাঙের ছাতা, কেউ যাই বলুক না কেন, রাজনীতি দেশের কল্যাণের স্বার্থে যারা করছেন তাদেরকে সাধুবাদ জানাই। এবং তারা বাংলাদেশকে একটি কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন দিতে চান, গণতন্ত্রের উপস্থিতি চান, তাদের দলের লোক, তাদের গঠনতন্ত্র ভালো থাকলে সেখানে আরও লোকে ভিড় করবে। এই মুহূর্তে হয়তো লোক কম আছে, সেটাকে পুঁজি করে কাউকে ছোট করা ঠিক হবে না। আমরা যারা রাজনীতি করছি বিভিন্ন ক্ষেত্রেই আমরা অসম্মানের শিকার হচ্ছি। আপনি যেই বললেন তুচ্ছতা ছিল, এগুলো তো রয়েই গেছে। কিন্তু পলিটিক্স ক্লাব একটি আমাদের রাজনৈতিক দলগুলো সমূহের দ্বারা গঠিত। এই পলিটিক্স ক্লাবের কাজটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন করা। তা আমি আপনার কাছে শেষ 1 মিনিটের জন্য আসবো। আপনি শুধু দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি বলবেন, আহ্বান জানাবেন পলিটিক্স ক্লাবের মুখপাত্র হয়ে, যে আপনারা আসেন, আপনাদের কথা বলেন, আমরাও চেষ্টা করি একটু প্রচার করবার জন্য। কেননা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আমরা যে বিশ্বের 40টা দেশে আমাদের আলাদা আলাদা পেজ আছে, সেখানে আমরা নানান রকমের ওই এলাকার অবস্থা বুঝে, ওই দেশের পরিস্থিতি বুঝে আমরা যেই প্রেসক্রিপশনগুলো দিচ্ছি বিশ্বভাবে, বিশ্বের সকল মানুষের কাছে সেটা সমাদৃত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আপনি আহ্বান জানাতে পারেন যে আপনারা আসেন, আপনার মনের কথা বলেন এবং আমরা সেটা থেকে কিছু জানতে চেষ্টা করি, শিখতে চেষ্টা করি। 2 মিনিট আপনি সেই সাথে জাতির উদ্দেশ্যে বলবেন। সর্বশেষ আমি বলতে চাই, আজকে যে বিষয়ে আলোচনা করলাম, রাজনীতিকে অর্থের প্রভাবমুক্ত করা, নির্বাচনকে অর্থের প্রভাবমুক্ত করা, সেটা যদি নাকি কার্যকর হয় তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো আশা করি। রাজনীতির একটা সঠিক ধারায় দেশে প্রতিষ্ঠা লাভ করবে। সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই ব্যবস্থাটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন। এবং পাশাপাশি এই যে পলিটিক্স ক্লাব, গ্রিন পার্টির অফিস 2x2 পুরানা পল্টন নিয়মিতভাবে যে পলিটিক্যাল ডিসকাশন হচ্ছে, টক শো হচ্ছে, এটাতে আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের মতামত দেশবাসীর কাছে তুলে ধরুন এবং দেশের রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য ভূমিকা রাখুন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে শ্রোতা মণ্ডলী যারা পরে শুনবেন এবং যারা তারপরেও শুনবেন কিংবা তারপরেও যারা শুনবেন না, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। সেক্ষেত্রে যিনি লাইভে শুনেছেন রাবু আপা, জেবিন রাবু, তাকে আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতে আপনারা আরও শুনবেন এবং কিছু বলার চেষ্টা করবেন, কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। অভিনন্দন, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা।